এটা কোন ধরনের অভদ্রতা ছোট বউ? তুমি আমার খাবার প্লেট নিয়ে গেলে কেন? অভদ্রতা আমি করছিলাম, অভদ্রতা করছেন আপনি। এই, আপনি জানেন না এই বাসার সবার খাবার আগে মা খাই? আপনি কোন সাহসে এভাবে খেতে বসেছেন? আমার ক্ষুধা লেগেছে তাই আমি খাচ্ছি, এতে সমস্যা কোথায়? আর সাহসের কি আছে? হ্যাঁ, ক্ষুধা তো সবারই লাগে। তো কি হয়েছে? এবারে একটা নিয়ম কানুন আছে, তাই না? নিয়ম কানুন সবারই ফলো করতে হবে। আর আপনি তো আমার বাবার আগের ঘরের সন্তান, আর তার জন্য আপনার জন্য করার নিয়ম, ঠিক আছে? সৈকত, তুই বুঝতেছিস না তোকে কেন বাধা দেওয়া হচ্ছে? আরে তুই তো এই বাড়ির কেউ না, এই বাড়ির প্রকৃত মালিকও না, তুই আমার নিজের পেটের সন্তান না। তুই যদি এই বাড়ির নিয়ম কানুন না মানিস তাহলে খাবার টেবিলে তোকে বসতে দেওয়া যাবে না। মা, আমি তো একই বাবার সন্তান, তাই না? তাহলে তোমরা আমাকে সহ্য করতে পারো না কেন? আমার দোষটা কোথায়? আমি বড় ছেলে তাই? দেখেছেন আম্মা, আমাদের মুখের ওপরে কত বড় বড় কথা বলছে। শুভ, তুমি ওনাকে এখান থেকে চলে যেতে বলো। আমরা কোনো পরগাছার সাথে এক টেবিলে বসে খাবো না, আর আমাদের সাথে বসে খাওয়ার ওর কোনো অধিকার নেই। আপনি হচ্ছেন এই বাসার পরগাছা, সো আপনার এই চেয়ারে বসে খাবার কোনো অধিকার নেই। আপনি কি বুঝতে পারছেন না কথাটা? থামো সবাই, আর একটা কথাও কেউ বলবে না। সবাই কান খুলে শুনে রাখো, এই বাড়িতে শুভর যতটা অধিকার আছে ঠিক ততটা অধিকার সৈকতের আছে। তাহলে তোমরা যদি টেবিলে বসে খেতে পারো, ওর বসে খেলে সমস্যা কোথায়? আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝি না, তোমরা সবাই ওকে আলাদা চোখে কেন দেখো বলো তো? ও তো এই বাড়ির সন্তান, এই বাড়ির বড় ছেলেও। সবার থেকে অধিকার ওর বেশি আছে এই বাড়িতে। তুই তুই কে? এই বাড়িতে কথা বলার সাহস তুই কোথায় পেলি? কি আশ্চর্য বিষয় চাচি, আমি কে মানে? আমি তো এই বাড়ির একজন। তোমরা সবাই আমার কাছের মানুষ, তুমি আমার চাচি, এখানে সবাই আমার ভাই, আমার ভাইয়ের বউ। আমি না একটা জিনিস বুঝি না, প্রত্যেকটা মানুষ দিনের পর দিন এই মানুষটার সাথে অন্যায় অবিচার করে যাচ্ছে, ও মুখ বুঝে সহ্য করছে। কিন্তু আমি না এসব সহ্য করতে পারবো না। যেখানে অন্যায় হবে সেখানে আমি আছি, অন্যায় দেখে আমি চুপ থাকতে পারি না। তাই আমি তোমাদের বলছি, ওকে ওর মতো এখানে বসে খেতে দাও। তোমরা ভুলে যেও না, তোমরা এতদিন যে কুকীর্তিগুলো করছো বা করে যাচ্ছ, সেগুলো আর কেউ না জানলেও কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। এই, কি বলছিস তুই? কিসের গোপন কুকীর্তি? হ্যাঁ, শোন, তোদেরকে আজকে পর্যন্ত লাস্ট সময় দিলাম, এখনো সময় আছে, সূর্যে যা, ওর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা কর। তা না হলে তোদের যে কুকীর্তি যা যা আমি জানি না, সবকিছু আস্তে আস্তে বাইরে ফাঁস করে দেব। এখন কথা না বলে এখান থেকে সবাই যাও, ওকে খেতে দাও, যাও। চলো। তুমি খাও। অথই, আজকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি লজ্জিত। শুধু শুধু তুমি আমার এই ঝামেলা নিজের ঘাড়ে নিলে। এখানে ঝামেলার কিছুই নেই। শোনো, আমি জানি আমি তোমাদের পরিবারের কেউ না, কিন্তু তাই বলে তোমার উপরে যে অন্যায় অবিচারগুলো হবে সেগুলো কিভাবে মুখ বুজে সহ্য করি বলো তো? আমি জানি তুমি সবকিছুই মুখ বুজে সহ্য করে নাও, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করো। তুমি চাও না তোমার পরিবারে কোনো ঝামেলা হোক, সেজন্যই তুমি চুপচাপ থাকতে। কিন্তু আমি না এসব মেনে নিতে পারছিলাম না, যার কারণে আমি বাধ্য হয়েছি এভাবে ওদের সাথে কথা বলতে। আমি খুব ভালো করেই জানি তুমি আমার ভালো চাও, তুমি আমার আপন চাচাতো বোন, কিন্তু তারা তো আমার সৎ। তুমি যতটা ভালো আমার চাও, তারা আমার ভালো কখনোই চাইনি আর চাইবেও না। এই বাড়িতে আমি শুধুমাত্র একজন কাজের লোক হিসেবে আছি। আমি যে এই বাড়ির সন্তান তা আমার মাঝে মধ্যে মনেও হয় না। কিন্তু তুমি আজকে যে প্রতিবাদ করেছো, তার জন্য দেখবে তোমার উপরে তারা অনেক রাগান্বিত হয়ে থাকবে। এমনও হতে পারে ওই বাড়িতে তোমাকে ঢুকতেও না দিতে পারে। শুধু শুধু কেন আমার জন্য তুমি ঝামেলায় জড়ালে? শোনো, নিশ্চুপ মানুষদের মানুষ পেয়ে বসে বেশি। তুমি সবসময় চুপ থাকো, তাই ওরা সবসময় তোমার উপর টর্চার করে। এখনো সময় আছে, প্রতিবাদ করতে শেখো। আর আমি তো তোমার পাশে আছি, তুমি চাইলেও আমি আছি, তুমি না চাইলেও আমি আছি। আশা করি আমার কথা বুঝতে পেরেছো।
আমি এখন তাহলে যাই। আসলে এটাই সত্যি কথা, আমি যত চুপ করে থাকি ততই তারা আমার উপর পেয়ে বসে, আমার সাথে খারাপ আচরণ করে। আমি এরপর থেকে আর চুপ থাকবো না, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করব। আর যদি কখনো প্রয়োজন মনে করি তাহলে তোমাকে কল দিয়ে ডেকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। ঠিক আছে। আচ্ছা মা, আজকে ঘটনাটা হইলো কি কও তো? হ্যাঁ, ওই পিচ্ছি একটা মাইয়া আইসা আমার বউর উপর কথা কয়, তোমার উপর কথা কয়। হ্যাঁ, কিভাবে আমাকে শাসাইতাছিল, মনে হয় এবারে হত্যা কথা সে নিজেই। এটা কোনো কথা? ওর হট্টা খট্টা আমি ছুটাইতাছি। এই সাহসের তো একটা দাঁত আছে, গার্জিয়ান আছে, ওইটা আমি ভাঙ্গে দিমু। আচ্ছা মৌ, আমার একটা কথা কও তো, আমি না কোনোভাবে বুঝতে পারতেছি না ওই মাইয়ার কাছে আর সৈকতের কাছে কি এমন প্রমাণ থাকতে পারে। আমরা তো কোনো কাছাকাছি করি নাই। আমি একটা কথা বুঝতে পারলাম না, মেয়েটা এভাবে কথা কেন বলছে আমাদের সাথে। আমার তো ওর চোখ মুখ দেখে মনে হলো যে আমাদের হয়তো কোনো গোপন তথ্য জেনে গিয়েছে। দেখো শুভ, ও যদি এটা জেনেও যায় তাহলে কিন্তু আমাদের ব্যবসা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কিন্তু ঠিকভাবে ব্যবসা করতে পারবে না। আমার মনে হচ্ছে কোনো কিছু তো চলছে ওর মধ্যে। শুভ, আজকে রাতের মধ্যে কিছু একটা করতে হবে। যদি কিছু না করো তাহলে কিন্তু এলাকাবাসীর কাছে আমরা মুখ দেখাতে পারবো না। আমি তো ভয়ে শেষ হয়ে যাইতেছি। আরে আলতাফ সাহেব আর গ্রামের মাতাব্বররা যদি জানে যে ব্যবসার টাকা পয়সা আমরা আত্মসাৎ করে আমাদের অ্যাকাউন্টে জমাইতেছি, তাইলে তো আমাদের ভিটা মাটি কিচ্ছু থাকবো না। আরে মা, তুমি অযথাই ভয় পাইতেছো। শোনো, সৈকত হচ্ছে একটা হাবাগোবা মানুষ, ঠিক আছে? আমাগো বাড়ির থেকে সরাসরি বের করে দেওয়ার মন মানসিকতার লোক ও না। আর মৌ, তোমার আমি একটা খুব জরুরি দায়িত্ব দিতেছি। আজকে রাত্রে সৈকত ঘুমানোর পর তুমি চুপি চুপি ওর ঘরে যাইবা। যাইয়া ওর ঘরে একটা পুরাতন কাঠের সিন্দুক আছে, ওই সিন্দুকটা খুইলা ওর ভিতরে দেখবা যে বাবার রাইখা যাওয়া কোনো কাগজ বা পুরাতন কোনো দলিল আছে। এই জিনিসটা দেখা আমাকে খুবই দরকার, বুঝলা? কিন্তু আমার তো ভয় লাগছে, আমি যাওয়ার পর যদি কোনোভাবে সৈকত জেনে যায় তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আরে হইসইয়ের কিছু নাই। শোনো, যদি কোনোভাবে ওই কাগজগুলো আমাদের হাতের মুঠোয় একটা বার চইলা আসে, হ্যাঁ, তাইলে আমাদের বিরুদ্ধে সৈকত আর ওই মেয়ে কথা বলার কোনো সাহস পাইব না। কাল সকাল হওয়ার আগেই এই সমস্ত প্রমাণ আমাকে ধ্বংস করতে হবে, বুঝলা? শোন, যা করবি খুব সাবধানে করবি। সৈকত না হয় আলাবুলা, কিন্তু ওই মাইয়া মাইয়া কিন্তু খুব চালাক, জানি কাক পক্ষিতেও টেন না পায়। তুমি কোনো চিন্তাই করো না মা, ক্রিমিনালি দিক দিয়ে আমি পিএইচডি অর্জন করে আইছি। কাকু কি না ছুটে আরে চাচা, আপনি এত সকালে আমাদের বাড়িতে? গতকাল সারা রাত ঘুম হয় নাই, বারবার ভাই আর বাবির কথা মনে পড়ছিল। ভাই আর বাবি যখন এই বাড়িতে বাইসা ছিল তখন বাড়িটা স্বর্গের মতন লাগছিল, আর এখন এই বাড়িটা হৃদশা। আচ্ছা, আব্বা আম্মা যখন বেঁচে ছিল তখন বাড়ির দায়িত্ব সব আব্বা আম্মার উপরই ছিল। এখন তো তারা নেই, তাই শুভ আর শুভর বউ চিন্তা করে সব দায়িত্ব ওদের। সৈকত, তুই হইছস এই বাড়ির বড় ছেলে, আর তোর বাপ মা বাইসা নাইসা কি হইছে? তুই কি ভুলে গেছস? তোর বাবার পরিশ্রমের টাকা দিয়া এই বাড়িটা করা হয়েছে। তোরে যে ওরা এই বাড়িতে অপমান করে কথা কয়, তুই কিচ্ছু বলতে পারস না? চাচা, চাইলেই আমি মুখের উপরে কথা বলতে পারি, কিন্তু বলি না, কারণ বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল শুভকে দেখে রাখিস, মানুষের মতো মানুষ করিস, ওকে আগলে রাখিস। বাবার কথা দেয়াতে আমি ওকে কিছু বলতেও পারি না, তাই তো চুপ করে থাকি। সৈকত,
আগলে রাখা মানে নিজেরে বিলিয়ে দেওয়া না। তুই হইছস তোর বাবার বড় ছেলে। নিজের সম্মান যদি তুই দইটা না রাখতে পারস, তাইলে তোর বাপ মার আত্মা কষ্ট পাইব। এই যে ওরা তোরে বাড়িতে তাচ্ছিল্য করে কথাবার্তি কয়, তুই কি এর একটা প্রতিবাদ করতে পারস না? আমি ভেবেছিলাম ওরা যখন বড় হবে নিজ থেকে বুঝতে পারবে, কিন্তু আফসোস বাবা যেভাবে আমাকে আগলে রাখতে বলেছিল আমি রাখতে পারিনি। আমি এটা কখনো বুঝতে পারিনি ওদেরকে ভালোবাসা যে আমার দুর্বলতা, এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা আমার সাথে খারাপ আচরণ করবে। তোর ভদ্রতাকে ওরা পরাজয় মনে করতেছে। আজকে যদি তোর নিজের অধিকারের কথা বলস, কালকেই তোর এই বাড়ির থেকে ওরা বাড়ি করে দিবে। আর তুই যদি চুপচাপ থাকস না, তাইলে ওরা বিড়ালের মতো পায়ের কাছে পাইয়া লাথি মারবো। সৈকত, তুই এসেছ এইবারে বাঘ, বাঘের মতন গর্জন দিতে শিখি। চাচা, আপনি একদম ঠিক বলেছেন। আমি অনেক চুপ করে থেকেছি, এতে কোনো লাভ হচ্ছে না। আমি এখন থেকে আর চুপ থাকবো না, ওদের মুখের উপরে কথা বলবো। চল আমার সাথে ভিতরে চল। আজকে আমি দেখবো এই বাড়িতে কার দাদাগিরি কত দূর। চল। বাবা, তোমাকে খুব আপসেট লাগছে, কি হয়েছে? অথই, আমি সৈকতকে বাড়িতে গেছিলাম, তারপর যা দেখলাম আমার মনে হয় ওই বাড়িতে আমার ভাইয়ের আত্মা অভিশপ্ত হয়ে বসছে। সৈকত আমার বড় ভাইয়ের ছেলে, অথচ ও ওই বাড়িতে ভিখারির চেয়ে ওর নিঃস্ব। বাবা, আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে বলো তো? ওই বাড়িতে অসৎ মা, শুভ মৌ সবাই মিলা ওর উপর অত্যাচার করতেছে, অথচ ও আমার ভাইয়ের রক্ত। ওই বাড়িতে মানুষের মর্যাদাটা পর্যন্ত পাইতেছে। বাবা, আমিও না বিষয়টা বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করছি। শুধু তাই না, ওরা দিনকে দিন লিমিট ক্রস করে যাচ্ছে। তুমি জানো কি হয়েছে? সৈকত যখন টেবিলে খেতে বসে, ওর সামনে থেকে ভাতের প্লেট কেড়ে নেয়। ওকে বলে কি জানো, যেন টেবিলে বসে না খায়। মানে মোট কথা, ওরা রীতিমতো অনেক বেশি টর্চার করছে সৈকতের উপরে। এটা কিন্তু একদম ঠিক না বাবা। কি কস? ওরা আমার ভাইয়ের পোলারা উপোস করে রাখছে, না খাওয়া রাখছে? না, এই অত্যাচার আর সহ্য করা যায় না। এটার একটা বিহিত করতে হইব, এটার প্রতিবাদ করতে হইব। বাবা, আমিও তোমার সাথে যাব। আমি বলি কি, সৈকতকে ওই বাড়িতে আর একা ফেলে রাখা যাবে না। প্রয়োজন পড়লে আমাদের সাথে করে নিয়ে আসবো। অথই, সৈকতের উপর ওরা অনেক অত্যাচার করে, অবিচার করে। আমার মনে হয় কি, সৈকতের মন ভাঙে গেছে। ছোটবেলায় ওর বাপ মা সবকিছু হারায় ফেলাইছে। ও এখন মনে করতেছে ওর পাশে কেউ নেই। এই অবস্থায় ওর পাশে একজন শক্ত লোকের দরকার, যেই লোকটায় ওর একটা বট গাছের মতন ছায়া দিয়ে রাখবো, পাহাড়ের মতন আগলে রাখবো। এইরকমের একটা লোকের প্রয়োজন। বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার মনে হয় সৈকত ভাইয়ের দিনকে দিন একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার মনে হয় ওর পাশে আমাদের দাঁড়ানো উচিত। মা, তুই তো সৈকত রে চিনস, আর অনেক কাছে থেকে জানোস। আমি বলছিলাম কি, তুই যদি রাজি থাকস, তাইলে আমি সৈকতের সাথে তোর বিয়ার কথাটা বলতে চাই। বাবা, হঠাৎ তুমি এইসব নিয়ে ভাবছো যে? হঠাৎ নাই মা, আমি চাই সৈকত আমাকে পরিবারের একটা অংশ হোক। আমি অনেক দিন ধরে ভাবছি, কিন্তু তোর বলিনি। ও যদি তোর পাশে পায়, তাইলে ওর অনেক সাহস হইব, ওর শক্তি হইব। আর ও যদি এই বিয়েতে রাজি হয়, তাইলে আমি অনেক ধুমধাম কইরা আত্মীয় স্বজনরে বইলা তারপর তোর বিয়ে দিতে চাই। তুই কি করছ? বাবা, সৈকতের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অনেক আগে থেকেই।
ও যদি সম্মানের সাথে আমার হাত ধরে তাহলে আমিও রাজি। আমি সারা জীবন তার সঙ্গী হয়ে থাকতে চাই। মারে, তুই আমার যোগ্য মেয়ে। সৈকত শুধু অধিকার ফিরা পাইব না, ও নতুন করে বাঁচতে শিখবো। আমি কালকেই যাবো, ওগো পরিবারের সবার সামনে দাঁড়ায় বলবো আমি আমার মায়ারে বিয়া দিব সৈকতের সাথে। দেখি ও সৎ মা আর সৎ ভাই কি করে। মাথাটাও কোনো বইরে গেছে। আমি একটু মা, কি রে? আমি একটু বাজারে গেলাম। আচ্ছা বাজারে যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। কি ব্যাপার ভাই সাহেব, আজকে আপনি আবার আমাদের বাড়িতে? যা বলার তো কালকে বইলেই গেছে। সব বলা হয় নাই বইলেই তো আজকে আবার আসছি। আর কালকে যাবি দেখা গেছি ধৈর্য ধরার মতো না, তাই আবার আজকে চলে আসলাম। সৈকত, সৈকত, আয় বাপ। জি চাচা। আজকে একটা কথা বলতে আসছি। সৈকত আজ থেকে আর একা না। সৈকতের অভিভাবক হিসেবে আমি একটা বড় দায়িত্ব নিতে চাই। সৈকত, আমার মায়া অথরে তোর বিয়ে করতে হইব। আজকের পর থেকে তোর একে অপরের জীবন সঙ্গী। বিয়ে? এই পরগাছার সাথে আপনি অথর বিয়ে দিবেন? চাচা, আপনি মনে হয় পাগল হয়ে গিয়েছেন। চাচা, আমার বউ একদম ঠিক কথাই কইছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি একটা মূর্খ পরগাছার লগে আপনার মেরে বিয়ে দিবেন? তোমরা থামো। সৈকতের যে যোগ্যতা আছে না, তোর কোনোদিন এই যোগ্যতা হইব না। আর তোরা পারিবারিক নোংরা রাজনীতি আর কারচুপি যে ব্যবসা করতেছস না, আমি সবকিছু ফাঁস করে দিব। আর কোনোদিন যদি এই সৈকতরে তোরা অপমান করে কথা বলিস। শুভ, মৌ, তোমরা আবার অনেক ছোট, তাই তোমাদের দেওয়া অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আজ থেকে আর কোনো অত্যাচার সহ্য করব না। চাচা, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানাতে চাই। সৈকত, তুই ওই বাড়িতে বিয়ে করবি, তাও আমার অনুমতি ছাড়া? তোমার কাছে আর অনুমতি নেওয়া লাগবো না। আজকের পর থেকে অথই আর সৈকত এই বাড়িতেই থাকবে। আর তোমাদের সাথে কিভাবে ডিল করতে হইব সেটা আমি খুব ভালো করে জানি। চাচা দেখেন, আপনি এমনটা করেন না, বুঝছেন? যদি এমনটা করেন তাহলে আমাদের ব্যবসা কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। ক্ষতি যা হওয়ার অনেক আগেই হয়ে গেছে। আমি চাই না নতুন করে কোনো ক্ষতি আবার এই সংসারে হোক, তাই সমস্ত দায়িত্ব এখন থেকে আমিই নিচ্ছি। কি ব্যাপার, এত কষ্ট করছো, কষ্ট করে বাসন কোসন মাজছো, তুমি একাই করবে নাকি আমারও হাত লাগাতে হবে? তোমার তো বিয়ের পর আরাম করার কথা, তুমি এসব দেখতে আসছো কেন? শোনো, আরাম আয়েশ করার দিন শেষ। এই বাড়িতে আগে যেরকম ভাবে তুমি চলাফেরা করতে, সেরকম ভাবে চলতে পারবে না। তবে জানো কি, কালকে রাতের খাবারের হিসাবটা না আমি একদম মিলাতে পারছি না। চালের দাম কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। খাবারের হিসাবটা তো আমি রাখি ভাবি, সেটা জানা তো আপনার কোনো দরকার নেই। দরকার আছে শুভ, অবশ্যই দরকার আছে। ও এই বাড়ির বড় বউ, ওর কাছে এই সংসারের চাবি। প্রত্যেকটা দানার হিসাব ওর কাছে থাকবে। বৌমা, তুমি কি এই বাড়িতে বউ হয়ে এসেছো এই বাড়ির নিয়ম বদলানোর জন্য? না মা, আমি এই সংসারে কোনো নিয়ম বদলাতে আসিনি। আমি এই সংসারে এসেছি শৃঙ্খলা ঠিক করতে, এই সংসারটা সুন্দর মতো গোছানোর জন্য এসেছি। মা, এই বাড়িতে আপনারা সবাই সবার মতোই তো চলেন, কিন্তু এই মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটে। এই মানুষটার দিকে আপনারা একবারও খেয়াল করে দেখেছেন? আমি চাই না মা, এরপর থেকে এই মানুষটা এই বাড়িতে আর গাধার মতো খাটে। আমি চাই এই বাড়ির বড় ছেলে বড় ছেলের মতো হয়েই থাকুক। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর শুনুন মা, আজকের পর থেকে এই বাড়ির সমস্ত হিসাব এবং কি রান্নার হিসাবটাও আমিই রাখবো। বাড়ির বউ হয়ে এসেছো নাকি জমিদারি দেখাতে এসেছো এখানে? জমিদারি না মৌ, এটাকে অধিকার বলে। আরেকটা কথা, আজকের পর থেকে প্রতিদিন সকালের চাটা যেন সবার আগে আমিই পাই। আর এরপর থেকে বাজারের হিসাব যেন তোমার ভাইয়ের কাছে না,
আমার কাছেই আসে। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ শুভ, শুনেছিস তো ভাবি কি বলেছে? এখন থেকে তুই আর মা এখানে বসে বসে খাবি। সংসারে কোনো দায়িত্ব নেই। সংসারের যা দায়িত্ব আমার আর তোর ভাবির। ঠিক আছে ভাইয়া, তাই হবে। শুভ, বাজারে যাওয়ার সময় হয়ে গেছে। আমার কাছে লিস্ট করা আছে, লিস্টটা নিয়ে বাজারে যাও। চলো। হলো না? হ্যাঁ, সে তো দেখি এখন আমাদের উপর হুকুম চালাচ্ছে। ভালো, খুব ভালো। কাজ করার পরে আমি দেখতেছি। আর কতদিন সহ্য করব সৈকতের বউয়ের এরকম অত্যাচার? বাড়িটা দিন দিন আমাদের হাতছাড়া হয়ে যাইতেছে। এমন একটা ভাব করতেছে, মনে হইতেছে যে ওরাই বাড়ির মালিক আর আমরা হইলাম ওদের চাকর বাকর। সৈকতের বউ যেভাবে আমাদের হিসেব করা শুরু করছে, তো আর কিছুদিন পরে দেখবেন আমাদের জালিয়াতি সব ধরে ফেলবে। কয়েকদিন আগে তো রহমত চাচার কাছে আর এলাকাবাসীর কাছে আমরা যেভাবে অপমান হলাম, এরপরে যদি এমন কিছু হয় তাহলে তো আমরা সমাজে মুখই দেখাতে পারবো না। মৌ, তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু কথা হচ্ছে কি জানো, সৈকত কিন্তু আগের মতো বলো। ওর পাশে যে ওর বউ আছে না অথই, ওই তো ওকে সাপোর্ট দিতেছে, বুঝছো? আর যদি সৈকতরে কোনোভাবে সরানো যায় তাইলে কিন্তু ওর দাপট একদম শেষ। ঠিক বলছিস। আরে সরাতে তো আমিও চাই। ঘরে যদি কোনো বিষাক্ত সাপ পোষা যায়, সেই সাপ একদিন বড় হয়ে কোনোভাবে না কোনোভাবে ছোবল দেবেই। সেই জন্য যেভাবেই হোক সাপ বড় হওয়ার আগে ওকে মেরে ফেলতে হবে। শোনো, আমি ঠিক করে রাখছি। হ্যাঁ, আমাকে গ্রামের শেষ মাথায় যে জমিটা আছে, সেই জমিটায় সন্ধ্যার পরে যখন কাজ শেষ করে বাড়িতে আসতে নিবে, তখন এমন ভাবে একটা কাহিনী করব, সবাই ভাববে একটা দুর্ঘটনা। ঠিক আছে? ভালো করছি না বুদ্ধিটা? আর ও যখন না থাকবো, তখন এই সম্পত্তির ভাগে কোনো ঝামেলাই থাকবে না, সবকিছু আমার। শুভ, তুমি এক কাজ করো, গ্রামের কিছু পোলাপান আছে না যারা সৈকতের শত্রু, তুমি তাদের সাথে হাত করো, বিনিময়ে তাদের টাকা দাও। তারপর ওরা এমন একটা অবস্থা করো যাতে ওর কোনো অস্তিত্বই যেন না থাকে। কাল রাতের অন্ধকারে আমি ঠিক সময় মতো লোক পাঠাই দিই। সবকিছু তো আমার হাতের মুঠোই, তাই না? ওর কোনো অস্তিত্ব আমি রাখবো না। এই একটা শেষ সুযোগ, ওকে এই বাড়িঘর ছাড়া করা, বুঝলা? চাচা, গাছগুলা দেখলাম তো 2,80,000 টাকা আমি দিতে পারি, এর বেশি আমি দিতে পারব না। তাছাড়া আপনি তো জানেন বৃষ্টি বাদলার দিন, ব্যবসা বাণিজ্য তেমন ভালো না। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি শুক্রবার দিন বদলা লইয়া গাছগুলা কাইটা নিতাম। আপনি কি কন? তারে এটা তুই কি কইতাছ? হ্যাঁ, এতগুলা গাছ তুই 2,80,000 টাকা কইতাছ? আমি যদি এই গাছগুলো অন্য কোনো ব্যাপারীরে দেখাই, তবে এই গাছগুলোর দাম কমপক্ষে সে 3.5 লাখ টাকা কইবে। না চাচা, এটা কি কন? এতগুলা টাকা দেওয়া সম্ভব না। তাহলে একটা কাজ করি, আপনার কথাও থাক আমার কথাও থাক, আমি ওই যে 20,000 টাকা ভইরা 3 লাখ টাকা দিয়ে দেই, নাইলে আমার অনেক লস হয়ে যাইব। আপনিও তো বুঝেন এই ব্যবসা করেই তো আমরা খাই, তাছাড়া আপনার তো নিজেরই গাছ। আচ্ছা চাচা, তাহলে ওই কথাই রইলো। এই যে আপনার আমি 1 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, আর 2 লাখ টাকা শুক্রবার দিন যেদিন গাছ কাটতে আমু আমি পরিশোধ করে দিব। এই ঠিক আছে, এক কাজ করিস, ওই গাছগুলো যখন কাইটা নিবি তখন লেবারে কিন্তু বইলা দিস যে গাছের ডাল আগলা যেন আগে কাইটা নেই। ওই আশেপাশে আবার জাগো গাছ আছে, হ্যাঁ গাছের ডালা যেন গাছপালায় ভাঙিয়া। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সুন্দরভাবে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় ওইভাবে গাছগুলা কাটবো। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, কিরে মা, তোর এই চোখে মুখের মধ্যে অস্থিরের ছাপ দেখা যায় কেন? কি হয়েছে? সৈকতের কি আবার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, অনেক বড় সমস্যা হয়ে গেছে।
বাবা আজকে আমি ওদের সব কথা শুনে ফেলেছি। দুপুরবেলা ওরা সবাই মিলে পরিকল্পনা করছিল যে ওরা ওরা সবাই মিলে সৈকতকে নাকি মেরে ফেলবে। বাবা আমি এখন কি করব বলো তো? আমি না এসব নিয়ে খুব চিন্তায় আছি। কি কি কইলে? শুভর এত বড় সাহস, ও ওর ভাইরে মেরে ফেলাইবো? জামাই বাবা যে কই? বাবা ও তো বাড়িতে নেই, বাইরে গেছে। ওকে এত করে বলি জানো যে ও যেন বাইরে না যায়, আমার কোনো কথা শুনে না। আমার কথা না শুনে ও বাইরে চলে গেছে। তুই ভয় পাস না মা, ও একা না, এই গ্রামের আরো অনেক লোক আছে। এই গ্রামের মধ্যে ওরা এইরকমের নোংরা খেলা খেলবো সেটা আমি হইতে দিব না। বাবা আমি সবসময় ওর পাশে থাকতে চাই। আমি চাই না কোনো মানুষ সৈকতের গায়ে কোনো একটা ফুলের টোকা দিক। ওর গায়ে আমি কোনো আঁচড় লাগতে দিব না বাবা। আমি ঢাল হয়ে সবসময় ওর পাশে থাকতে চাই। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষণ যাইতেছি গ্রামের মাতবরের কাছে। গ্রামের মাতবর লোকজনের লইয়া বইসা তারপরে এর একটা সমাধান আমি করব। তুই কি এখন বাড়িতে চলে যাবি? হ্যাঁ বাবা, যা করার তুমি করো, আমি এখন যাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুই বাড়িতে যা, যা কিছু করার আমি করতেছি, যা। কি করো? জামা কাপড় ভাঁজ করলাম। এত দেরি করলা যে? আরে আর বলো না, ওই যে আমাদের রহিম চাচা আছে না, ওনার ছেলে বিদেশ থেকে এসেছে, এর জন্য তার সাথে গল্প করতে করতে সময় চলে গেল। কিন্তু কি হয়েছে, তোমার মুখটা এমন মলিন লাগছে কেন? কোনো সমস্যা? তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। জানো আজকে আমি কি শুনেছি? শুভ, মৌ এবং তোমার মা এই তিনজনে মিলে খুব জঘন্য একটা পরিকল্পনা করছিল তোমাকে নিয়ে। আমি নিজের কানে শুনলাম। ওরা চায় তোমাকে দুনিয়া ছাড়া করতে, এবং তার সাথে সাথে আমাকে চিরতরে এই বাড়ি ছাড়া করতে চায়। আমি জানি ওরা আমার উপরে অনেক ক্ষিপ্ত, কিন্তু তোমার কি মনে হয় যে ওরা এতটা নিচে নামতে পারে? শুধু মনে হচ্ছে না, আমি নিশ্চিত ওরা আজকে গ্রামের কিছু বখাটে লোকদের সাথে কথা বলবে, পরিকল্পনা করবে কিভাবে আমাদের দুজনকে এই বাড়ি থেকে চিরতরে বিদায় করা যায়। আমাকে তো বিদায় করেই দিবে, সাথে তোমাকে দুনিয়া ছাড়া করতে চায়। অথই, পৃথিবীতে সবাই আপন হয় না, আপন হওয়ার শুধু ভনিতা করে। এই যে দেখো না, আমার ভাই শুভ, ওর বউ, সবাই লোভে অন্ধ হয়ে গেছে। আর আমার মা আমাকে ঘৃণা করে। ওরা চিন্তা করছে আমি যদি এখানে না থাকি তাহলে সমস্ত সম্পত্তি বা ক্ষমতা সব তাদের হয়ে যাবে। সৈকত, আর কেউ কিছু না জানুক, তুমি তো খুব ভালো করে জানো যে এই বাড়িতে আমি কোনো সম্পত্তি লোভে ঢুকিনি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি সব সময় তোমার সুরক্ষার কথা চিন্তা করি। ওরা যেভাবে পরিকল্পনা করছে, ওরা তোমাকে মেরে ফেলবে। আমার এই বিষয়টা নিয়ে খুব ভয় লাগছে। অথই, এত ভয় পেও না তো। আমার সবচেয়ে বড় শক্তি তুমি আমার পাশে আছো। ওরা আমাদের সরাতে চাচ্ছে, কিন্তু ওরা জানে না আমরা আগের মতো আর দুর্বল নই। ওরা যে খেলাটা শুরু করেছে তার শেষটা যে কতটা ভয়ঙ্কর ওরা বুঝতেও পারছে না। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। রাতে খেয়েছো? না, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ি। সৈকত, এই সৈকত, অনেক নাটক হয়েছে আর না। তুই না হয় আজকে এ বাড়িতে থাকবি, না হয় আমি থাকবো, কিন্তু তুই না, তোর সাথে তোর বউরে আজকে এ বাড়ি থেকে বের করবো। বেরো। কত বড় সাহস, আমাদের বাসায় থাকে আবার ওর বউ আমাকে চোখ রাঙিয়ে কথা বলে। কি হলো? বেরো, বেরো ঘর থেকে। তোদের মতো বিষধর সাপ এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। আমার ছেলেকে একদম চুপ। এত চিল্লাপাল্লা কিসের? একদম চুপ। অনেক পাগলামি সহ্য করছি, আর না, অনেক চুপ করে থাকছি। এই বাড়ি থেকে আমরা তাড়ানোর জন্য এত ব্যস্ত কেন? শুভ, মৌ, তোমরা হয়তো ভুলে গেছো যে মানুষটাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো সেই মানুষটা কিন্তু তোমাদের ব্যবসার ক্ষতিপূরণ দিয়েছে। ভুলে গেছো নাকি?
কয়েক মাস যাবত তোমাদের ব্যবসায় কিরকম লস খাচ্ছিলে তোমরা তো ভুলে যাবে, এটা তো স্বাভাবিক তাই না? তোমরা আসলে মানুষের প্রতিদান দিতে চাও, যার কারণে এখন মনে হচ্ছে আমরা এই বাড়ির বোঝা, তাই আমাদের দুজনকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। আচ্ছা এই দেখ, বোর বুদ্ধি নিয়ে না বেশি লাফাইস না, ঠিক আছে? আগে তো কোনো কথাই কইতে পারতি না, এখন দেখি বোর বুদ্ধিতে অনেক বড় বড় কথা কওয়া শিখছস। সমস্ত নষ্টের মূল হইতেছে এই মাইয়াটা। এই মাইয়ার এই বাড়ি থেকে আসার পর থেকে এই বাড়িতে অশান্তি লাগছে। আর তুই কি আমার ভয় দেখাইতেছস? হ্যাঁ, আমি কিন্তু ভয় পাওয়ার লোক না, বুঝছস? এই গ্রামের সমস্ত আইন কানুন কিন্তু আমার হাতের মুঠোয়, তাই তোর ভালোই ভালোই বলতেছি, তোর এই পাটা ঠিকঠাক থাকতে এখান থেকে হাইটা সুন্দর করে বের হয়ে যা। আর যদি এই বাড়ি থেকে বের না হস, তাহলে তোর এই পা ভাঙ্গা এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেই টেকনিক কিন্তু আমার খুব ভালোভাবে জানা আছে। আরে ওদের সাথে এভাবে কথা বলছো কেন? ওদের সাথে এভাবে কথা বলার তো কোনো দরকার নেই। ওদের মালপত্র যাচ্ছে লাথি মেরে বের করে দাও। অনেক অপমান সহ্য করছি, আর সহ্য করবো না। তোমরা চাও এই বাড়ি থেকে আমরা চলে যাই, তাই না? ঠিক আছে, তোমাদের চাওয়া আমি পূরণ করব। এই মুহূর্তে এই বাড়ি থেকে আমরা দুজনেই চলে যাব। তবে হ্যাঁ, যে খারাপ ব্যবহার আমাদের সাথে করেছো তার হিসাব খুব দ্রুতই পেয়ে যাবে। হিসাব মানে? এই কিসের হিসাব? হ্যাঁ, তুই আজকে তোর বউরে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। আর একটা কথা হবে না, বেরো। বেরো। শুভ, তোর কত বড় সাহস! তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত দিছ, কত বড় সাহস! চাচা, আপনি কিচ্ছু জানেন না সৈকত কি সমস্ত করতেছে জানেন? আমি সব জানি। আমি বাড়ির বাইরে দাঁড়ায়া 10 মিনিট পর্যন্ত তোকে এই নোংরামির কথাগুলো আমি শুনছি। তোরা কারে বাড়ির থেকে বার করে দিতেছ? কারে? চাচা, এই বাড়ির সমস্ত সম্পত্তি মালিক কিন্তু আমার বাপে, এটা কিন্তু আমার পৈতৃক সম্পত্তি। চুপ! পৈতৃক সম্পত্তি? এই বাড়িটা জানোস কার? এই সৈকতে। ছোটবেলা যখন ওর মা মারা যায়, তারপর তোর মায়ের এই বাড়িতে বিয়ে করার আগে সৈকতের বাপ এই বাড়ির বিটাটা ওর নামে দলিল করে দিয়ে গেছে। দলিল করে দিয়ে আমার কাছে এই কাগজ গিলা দিয়া বলছিল, ভাই এই নেন, আপনার কাছে আমি আমার আনামতটা রাইখা গেলাম, সৈকত এক সময় দিয়ে। এই যে এই দেখ সেই কাগজ আমার কাছে এখনো আছে। শুভ, কারে কারে তোরা এই বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বার করে দিতে চাইছিলি? হ্যাঁ, এখন যদি সৈকত তগ গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, কই যাবি? কই গিয়ে দাঁড়াবি? চাচা, আপনি এই সমস্ত কি কইতেছেন? সমস্ত সম্পত্তির মালিক সৈকত ভাই মানে? চাচা, মনে হয় আমরা কোথাও একটা ভুল করে ফেলছি চাচা। হ্যাঁ, সত্যি তোরা ভুল করছিস। এই সৈকতের মতন একজন সোনার মানুষ রে চক্রান্ত কইরা এই বাড়ি থেকে বার করে দিতে চাইছি। সৈকত, এই যে কাগজ, তুই কাগজটা, আর আমি আইনের ব্যবস্থা নিব, তারপর এই বাড়ির থেকে তুই বার করে। না বাবা, আমি ওদেরকে এই বাড়ি থেকে বের করতে চাই না। আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এই বাড়িতে থাকুক। আমি জানি তাদের কাছে আমি হয়তো বোঝা, আমি বোঝার মাঝে আর একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে এনেছি, সেও তো ওদের কাছে বোঝা। আসলে সত্যি কথা বলতে কি, আমি কখনো ভালোবাসা পাইনি কারো, এই একটা মানুষ ব্যতীত। ও যদি আমাকে ভালো না বাসতো তাহলে ভালোবাসার মর্ম কি আমি এটাই বুঝতে পারতাম না। কিন্তু আমি পরিবারের প্রত্যেকটা মানুষকে আপন ভেবেছি, আমার নিজের মানুষ ভেবেছি। বাবা মারা যাওয়ার পরে এই সংসারের দায়িত্ব আমি ঘাড়ে নিয়েছি। শুভ, তুই কি বলতে পারবি যে আমি কখনো তোকে কোনো কাজ করতে বলেছি? তোকে দিয়ে আমি বাজারটা পর্যন্ত করাতে চাই। হ্যাঁ, আমি মানছি ও আসার পরে হয়তো তুই বাজার করেছিস, কিন্তু ও চেয়েছিল এই সংসারটাকে আবার সুন্দর করে সাজাতে। ও চেয়েছে এই বাড়ির বড় ছেলে যেন তার অধিকার ফিরে পায়। কিন্তু তোরা আমাকে কখনো ভালোবাসিসনি। আরে আমি তো কোনো মানুষই না তোদের কাছে। বাবা, ওরা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, কিন্তু ওরা তো আমার আপনজন, আমার মা, আমার ভাই। তাহলে ওদেরকে কোথায় বের করে দিব? ওরা চায় না আমি জানি এই বাড়িতে আমি থাকি, কিন্তু
ওদের সাথেও যদি আমি খারাপ আচরণ করি বা বাড়ি থেকে বের করে দেই, তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? বাবা তো বেঁচে নেই, মা বেঁচে আছে। মার পরে তো গার্জিয়ান এই সংসারে আমি, তাহলে আমি তাদেরকে কোথায় বের করে দিই? বাবা, আপনি এই কথাটা আমাকে বলবেন না। আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে এই বাড়িতেই চাই, তারা কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। দেখছস, এই রকমের একটা সহজ সরল মানুষরে তোরা বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বার করে দিতে চেয়েছিলি। যেই মানুষটা এখনো পর্যন্ত তোকে ভাই বইলা ডাকে, বোন বইলা ডাকে, সৎ মায়ের মা কয়, ছোটবেলা মায়ের হারাইছে, কোনো দিন মার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। আর সেই মানুষটার সাথে তোরা এইভাবে চক্রান্ত করছস, ভুল করছস। দেখ, সবাই রে একসাথে রাইখা একই বাড়িতে একই পরিবারের মধ্যে থাকতে চায়, আর তোরা তোরা ভুল কইরা এই মানুষটার বাড়ি থেকে বার করে দিতে চাইছিলি। তোরা মানুষ চিনতে ভুল করছিলি। সৈকত, বাজান, আমারে তুই মাফ করে দে। আসলে আমরা কত অবুঝ ছিলাম, অন্ধ ছিলাম। তোর মতো একটা ছেলে পাওয়ার পরেও তোরে আমরা চিনতে পারি নাই। আজকে তোর জন্য আমার চোখ দুইটা খুইলা গেছে। আমি আবার নতুন করে দেখতেছি আমার ভিতরের যে পশুটা এইটা মইরা গেছে। ও বাজান, আমারে তুই মাফ করে দে। মা, তুমি আমার কাছে কেন মাপ চাচ্ছ? আমার কাছে মাপ চাইতে হবে না। আরে তুমি তো সম্মানীয় মানুষ, আমার মা। মাকে সেই কবে হারিয়েছি। বাবা তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পর থেকে তোমাকেই মা বলে জেনেছি, তোমাকে মা হিসেবে ভালোবেসেছি। তুমি আমার কাছে ক্ষমা চেও না। সন্তানের কাছে মায়ের কোনো ভুল থাকে না, যত ভুল থাকে সন্তানের। আমি যদি অজান্তে তোমার সাথে কোনো খারাপ আচরণ করে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আমি সব সময় চেয়েছি পরিবারের প্রত্যেকটা মানুষ যেন একসাথে থাকে। আমি তোমাদের কাছে একটাই আবদার করব, সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারে। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি না জেনে না বুঝে তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করে ফেলছি, তোমার গায়ে হাত পর্যন্ত দিয়া ফেলছি। আর দেখো, এত অন্যায় করার পরেও তুমি আমাদের প্রতি কত ভালোবাসা, কত বড় উদার মনের পরিচয় দিতেছো। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। সে যেহেতু ভুল বুঝে তোমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার মনে হয় তোমার ক্ষমা করে দেওয়া উচিত। মা, আমি আসলে আপনাদের এই সংসারটা এলোমেলো করে দেওয়ার জন্য আসিনি। আমি চেয়েছিলাম এই সংসারটা নতুন করে সাজানোর জন্য। আসলে ওর কষ্টগুলো আমি বাইরে থেকে ফিল করতে পারতাম। আমি মাঝে মধ্যে ওর সাথে যখন দেখা করতাম, তখন আমি বুঝতে পারতাম ও অনেক কষ্টে আছে, আপনাদের আদর ভালোবাসা পায় না, সবসময় অবহেলা করতেন ওকে। সবকিছু বিবেচনা করে আমার বাবার সাথে আমি পরামর্শ করলাম যে আমি সৈকতকে বিয়ে করব। আর তারপর এই বাড়িতে বউ হয়ে এলাম। আমি শুধু শুরু থেকে এটাই চেয়েছিলাম যেন এই সংসারটা সুন্দরভাবে থাকে। ভাইয়া, আপনিও আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আমি শুরু থেকে এটাই চেয়েছিলাম যেন সৈকত এই বাড়িতে তার প্রাপ্য মর্যাদাটা পায়। যাই হোক, আজকে যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখানে আর আমার কোনো কথা থাকতে পারে না। তুমি সবাইকে ক্ষমা করে দাও। তুমি সত্যি কথা বলেছ। একটা মানুষের মানসিক শান্তি কোত্থেকে আসে জানো? তার পরিবার থেকে। পরিবারে যদি শান্তি থাকে, তাহলে সেই মানুষটাও শান্তি পায়। যেহেতু আজকে আমার পরিবারের সব শান্তি ফিরে এসেছে, আজ থেকে এই সংসারে আর কোনো সমস্যা থাকলো না, থাকলো না কোনো ষড়যন্ত্র, শুধু থাকবে ভালোবাসা। আমরা একসাথে সবাই মিলে এই সংসারটা করব।